আমি যখন বিদেশে যেতাম ম্যাক্সিমাম রুটি থাকতো মধ্যপ্রাচ্যের দেশের বিমানবন্দরগুলোতে ট্রানজিট নিতে হতো। ওখানে অনেক সময় বসে থাকতো, আমি সারাক্ষণ শুধু প্রবাসী কর্মীদের দেখতাম। আমার কাছে খুব অদ্ভুত লাগতো, বিস্ময়কর লাগতো যে এইরকম মানে হত দরিদ্র একটা অবস্থা, একটা ভীত চকিত একটা চেহারা নিয়ে এয়ারপোর্টে ঘুরে বেড়াচ্ছে, একটা ব্যাগ হাতের মধ্যে, এর মধ্যে একটা জিনিস পড়ে যাচ্ছে, বারবার ঢুকাচ্ছে, নিজের নিজের মানে কাপড় চোপড় সামলাতেও কারো কারো কষ্ট হচ্ছে। এই মানুষগুলা বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। এয়ারপোর্টে এসে কি অবর্ণনীয় অমানবিক তারা ব্যবহার পায়। সারাক্ষণ মনে হতো যে আমার যদি কখনো সুযোগ থাকতো হয়তো ওদের জন্য কিছু করতাম। আমি স্যারের কাছে খুবই কৃতজ্ঞ, স্যার আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। আমরা চেষ্টা করেছি, আমাদের এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর স্যার কতগুলা অসাধ্য সাধন করেছেন। আপনারা যারা ইন্টারন্যাশনাল ল জানেন তারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আইন কত কঠোর। স্যার আসার পরপরই আমাদের সংযুক্ত আরব আমিরাতে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে 212 জন যারা জুলাই গণ অভ্যুত্থানের জন্য নিজের জীবিকা, নিজের নিরাপত্তা সমস্ত কিছু তুচ্ছ করে আন্দোলনে এসেছিল, তারা চাকরিচ্যুত হয়েছিল, জেলে ছিল, হয়তো তারা এখনো জেলে থাকতো, হয়তো তারা আরো 5-10 বছর জেলে থাকতো। তার নিজে পার্সোনাল ইনিশিয়েটিভ নিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছেন। এরপর আরো যারা 24 জন প্রবাসী বাংলাদেশি ছিল যাদের নিয়ে আমরা কিছুদিন আগে তাদেরকেও ক্ষমার আওতায় এনেছেন, স্যার পার্সোনালি চিঠি লিখেছেন। আমি আপনাদের একটা জিনিস বলতে পারি যে আমার মনে হতো যে আমাদের অনেকের প্রবাসীদের প্রতি অনেক ভালোবাসা আছে। স্যারের সাথে যখন কথা বলি মনে হয় যে এত ভালোবাসা নিয়ে উনি প্রবাসীদের কথা বলেন। যখন আমরা ইলেকশনের কথা বলি আমার মনে হয় প্রবাসীদের এটা জানা উচিত। সব সময় স্যার বলে যে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। অনেক কথা অনেক সরকার বলছে, এটা দিতে হবে। এবং স্যার এইভাবে পারসিস্ট না করলে এটা হতো না। দেখেন কত সরকার কতভাবে চেষ্টা করেছে। আমাদের ইনশাআল্লাহ আমরা আশা করছি অন্তত 50 লক্ষ প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। আমি সবার কাছে মানে এই অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে প্রবাসীদের প্রতি গুরুত্ব দেওয়ার যে দৃষ্টিভঙ্গি, সেটা আমরা যখন প্রতিফলন করে প্রথম ঢাকা এয়ারপোর্টে প্রথমবারের মতো, আমরা অনেক রুটিন কাজ করেছি সেগুলি বলতে চাই না, প্রথমবারের জন্য যখন প্রবাসী লাউঞ্জ করলাম স্যার শুনে খুশি হয়ে স্যার নিজে ওটা উদ্বোধন করেছেন। এটা ছোট জিনিস কিন্তু প্রবাসীরা খুব সম্মানিত বোধ করে যে এত সবার এত প্রিয় একজন মানুষ, জুলাই গণ অভ্যুত্থানের নেতারা যাকে অনেক অনুনয় বিনয় করে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য নিয়ে এসেছেন, উনি এতটা ফিল করেন প্রবাসীদের জন্য। তা আমরা আমাদের মানে রুটিন কাজের বাইরে প্রথমবারের মতো কিছু স্টেপস নিতে পেরেছি। অবশ্যই এগুলি যথেষ্ট না। সৌদি আরবের সাথে আমরা প্রথমবারের মতো বাংলাদেশ একটা আনুষ্ঠানিক চুক্তি করেছে। চুক্তি করার সাথে সাথে ওটার ইম্প্যাক্টটা বোঝা যায় না, কিন্তু এটার ভালো ইম্প্যাক্ট অবশ্যই আসবে। আমাদেরকে সৌদি মিনিস্টার আমাকে বলেছেন যে তোমাদের অনেক সরকার অনেক চেষ্টা করেছে, এটা হয় নাই। আমাদেরকে বাংলাদেশি মিশনের মানুষজন বলেছেন পাকিস্তান বা ইন্ডিয়ার সাথে ওই ধরনের কোনো চুক্তি হয় নাই, বাংলাদেশের সাথে হয়েছে। আমরা যাওয়ার পর শুনতাম যে এখানে আমার সাথে লুৎফে ভাই গিয়েছিলেন, অবর্ণনীয় কষ্ট হয় মালয়েশিয়ায় যারা শ্রমিক থাকে তারা দেশে আসতে পারে না, আসলে আর ফিরে যেতে পারে না, কারণ তাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো। লুৎফে ভাই আমার সাথে ছিল, আমরা অনেক রিকোয়েস্ট করে এটাকে মাল্টিপল ভিসা করতে পেরেছি। প্রথমবারের মতো মাল্টিপল ভিসা হয়েছে। আমরা শুনতাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে শত শত হাজার হাজার কোটি টাকা প্রবাসীদের থেকে আদায় করা হতো যারা বিদেশে যাবেন কর্মীদের থেকে। অনেক ধরনের দুর্নীতি হতো, অনেক ধরনের হয়রানি হতো, সেটা বন্ধ করার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছি। আমাদেরকে IOM অনেক হেল্প করেছে এটার জন্য, ILO অনেক হেল্প করেছে এটার জন্য। আমরা সম্পূর্ণ ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম নামে সম্পূর্ণ একটা অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছি। সমস্ত বিদেশে গমন প্রক্রিয়া 100% ডিজিটালাইজ করেছি। এখন ডিজিটালাইজেশন করার কারণে দুর্নীতি হওয়ার, হয়রানি হওয়ার, ভোগান্তি হওয়ার সুযোগ অনেক কমেছে। তারপরও মেশিনের পিছনে তো মানুষ থাকে। আমাদেরকে মনে রাখতে হবে সেই মানুষগুলোকে এই দায়িত্বটা পালন করতে হবে যে যাদের শ্রমঘামে আমরা এই বাংলাদেশটাকে টিকিয়ে রেখেছি, তাদের প্রতি মিনিমাম কৃতজ্ঞতা থাকলে আমাদের এই দায়িত্ব অনেস্টলি পালন করতে হবে যে প্রবাসীদের যেন কোনো রকম দুর্নীতি, হয়রানি, ভোগান্তির সম্মুখীন না হতে হয় যারা বিদেশগামী কর্মী আছে তাদের। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। আমরা শ্রম বাজার সম্প্রসারণের জন্য স্যার সবসময় একটা জিনিস গুরুত্ব দিয়েছে, দক্ষ শ্রমিক পাঠানো।
এখন এটা তো চাইলেই পাঠানো যায় না, চেষ্টা করতে হয়। স্যার নিজেই এই চেষ্টার সূচনা করেছেন। উনি আমাদের জাপানের ব্যাপারে অনেক পায়োনিয়ারিং একটা স্টেপস দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আমরা একটা জাপান সেল গঠন করেছি, ডেডিকেটেড সেল। সেটার আন্ডারে যতগুলা সেন্ডিং অর্গানাইজেশন আছে, জাপানি ভাষা প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে, টিটিসি আছে, পরীক্ষা কেন্দ্রগুলো আছে, সবগুলোকে একক কাঠামোতে আনা হয়েছে। জাপানে আমাদের খুব বেশি কর্মী যায় না, কিন্তু তারপরও এই বছর প্রথম 6 মাসে আমরা 6000-এর বেশি দক্ষ শ্রমিক পাঠিয়েছি। খুব কম নাম্বার, কিন্তু এটা গত যে কোনো বছরের তুলনায় কমপক্ষে দ্বিগুণ বেশি, জাস্ট এর আগের বছরের তুলনায় দ্বিগুণ বেশি। তারপরে আমরা নতুন নতুন এই ইটালির সাথে, দক্ষিণ কোরিয়ার সাথে নতুন চুক্তি করেছি। মোট 7টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা বিভিন্ন আমাদের যে ট্রেনিং সেন্টারগুলোতে আছে অনেক ডাইভার্সিভ ট্রেনিং এর ব্যবস্থা করেছি। জাপানি ভাষায়, জার্মান ল্যাঙ্গুয়েজে আমরা দক্ষ ইনস্ট্রাক্টর আনার ব্যবস্থা করেছি। আমরা ব্যাংকিং পর্যায়ে ছোট ছোট অনেকগুলা সংস্কার করেছি। একটা শুধু বলি, আমরা 500 কোটি টাকা থেকে বাড়িয়ে 2000 কোটি টাকা তাদের অনুমোদিত মূলধন করেছি। 500 কোটি থেকে 2000 কোটি। সুদের হার 1% কমিয়েছি, শুনতে কম শোনায়, কিন্তু 1%ও অনেক বড় একটা ডিফারেন্স মেক করতে পারে যদি এটা ঠিক মতো ইউটিলাইজ করা যায়। আমরা প্রবাসীদের দেখেছি যে তারা অবর্ণনীয় বিভিন্ন আইনগত সমস্যায় ভোগে। আজকে আমাদের যে সৌদি প্রবাসী বোন যে ঘটনা আপনাদের বলে গেল, এরকম অনেক গল্প আমরা শুনি। আমরা তাদেরকে দেশে তো পুনর্বাসনের ব্যবস্থা করছি। এখানে আমি আবার IOM ILOর কথা বলবো, বিশেষ করে IOM এর কথা, যে আমাদেরকে হেল্প করছেন এই রেইস প্রজেক্টের জন্য। এর পাশাপাশি আমরা অন্যান্য দেশে স্থানীয়ভাবে ল ফার্ম নিয়োগ করছি। স্থানীয়ভাবে আমরা কাতার, ওমান, সৌদি আরব, সংযুক্ত আমিরাত, কুয়েতে অলরেডি ল ফার্ম নিয়োগ করেছি। অন্যান্য দেশে সম্প্রসারণ করার চেষ্টা করছি। আরেকটা জিনিস আমরা বারবার ওখানে গিয়ে বলেছি যে আমাদের এখানে যারা ইরেগুলার ওয়ার্কার আছে তাদের যেন রেগুলারাইজ করা হয়। এটা আমাদের শ্রমিকদের অনেক দিনের দাবি, অনেক দিনের প্রত্যাশা। তা আমরা ইতিমধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সৌদি আরব, জর্ডান, ইরাক এবং ওমানে অনিয়মিত যারা নারী শ্রমিক আছে তাদেরকে নিয়মিত করার ব্যবস্থা করেছি, কোন রকম কম্পেনসেশন পানিশমেন্ট ছাড়া। আমাদের অনেক ধরনের কল্যাণমূলক কার্যসূচি নেওয়া হয়। লেবাননে যুদ্ধ অবস্থায় যখন, একটা উদাহরণ দিচ্ছি, লেবানন যুদ্ধ অবস্থায় যখন সবাই স্ট্র্যান্ডেড অবস্থায় ছিল, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পেরেছি। আমরা যে আমাদের ট্রেনিং গুলো আছে এগুলিকে ডাইভার্সিভ করার চেষ্টা করছি। আমাদের খুবই সেকেলে কিছু ট্রেনিং কারিকুলাম ছিল, সেগুলি চেঞ্জ করেছি। ট্রেনিং ইকুইপমেন্ট গুলা চেঞ্জ করেছি। একটা উদাহরণ দিচ্ছি, আমরা 64 টিটিসিতে ড্রাইভিং উইথ অটো মেকানিক্স শীর্ষক একটা নতুন কোর্স চালু করেছি, যেটা যে আধুনিকভাবে যে ড্রাইভিংটা হয় সেই প্রত্যাশাটা মেটাতে পারবে। আন্তর্জাতিক বাজারে এটার চাহিদা আছে। আমরা টিটিসি গুলোতে 13টা টিটিসিতে N4 এবং N5 পর্যায়ে জাপানি এবং জার্মান ভাষায় 6 মাস মেয়াদী হাইব্রিড কোর্স চালু করেছি। অনেকে আছে যারা প্রশিক্ষক, তারা বাইরের থেকে প্রশিক্ষণ দিতে চায়। বাংলাদেশের মানুষ হয়তো জার্মানিতে আছে, খুব ভালো প্রশিক্ষণ দিতে চাচ্ছে, বাইরের থেকে দিচ্ছে। যা করেছি তা মোটেও যথেষ্ট না, আরো অনেক কিছু করার ছিল, কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি ছিল না। আমরা চেষ্টা করেছি এবং আমাদের চেষ্টার বিনিময়ে আমরা প্রবাসীদের থেকে যে রিটার্নটা পেয়েছি এই জুলাই গণঅভ্যুত্থানকালী সরকারের প্রতি, এটা অবিস্মরণীয়। তারা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আজকে যে $30.33 বিলিয়ন রেমিটেন্স এনেছে 2024-25 সালে, বাংলাদেশের ইতিহাসে এটা সর্বোচ্চ। এখন এত কিছুর পর আমাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেটাকে আমরা পুরোপুরি রিজলভ করতে পারি নাই। আমাদের এখন পর্যন্ত 2টা বড় চ্যালেঞ্জ রয়েছে। হুন্ডির যে চ্যালেঞ্জটা সেটা অনেকাংশে কমেছে। আমাদের সরকারের প্রতি ভালোবাসা থেকে আমাদের প্রবাসী ভাই বোনরা আমাদের রেগুলার চ্যানেলেই টাকা পাঠাচ্ছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। কিন্তু এই যে মধ্যস্বত্বভোগীরা যে আপনার প্রবাসী কর্মীদেরকে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যাচ্ছে, আমাদের বোন বলেছেন কি অবর্ণনীয় পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এগুলি জিনিস চেঞ্জ করার জন্য আমরা অনেক আইনগত পরিবর্তন করেছি। সাব এজেন্টদেরকেও জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা করেছি। যাদের বিরুদ্ধে কমপ্লেইন রয়েছে, আপনারা বেশি করে জানেন যে মালয়েশিয়ান সিন্ডিকেট, তাদেরকে আমরা সম্পূর্ণ ডিলিস্টিং করেছি। আমরা মালয়েশিয়ার ক্ষেত্রে অনেক কমপ্লেইন শোনা যায় সিন্ডিকেটের, আমরা স্ট্রংলি বলেছি আমরা সিন্ডিকেট হতে দিব না। আমরা এখানে প্রবাসী শ্রমিকদের থেকে অবৈধভাবে অনিয়ন্ত্রিত মুনাফা অর্জন করে যে সিন্ডিকেট হয়েছিল সেটা ভাঙার চেষ্টা করেছি, অন্তত হতে দেয়নি এখনো। তারপরে সবকিছুর পরও আমাদের মনে হয় আমাদের আরো অনেক কিছু করার আছে। আমাদের পরবর্তী যে সরকার থাকবেন তাদের যদি বাংলাদেশের মানুষের প্রতি মিনিমাম ভালোবাসা থাকে, নিজের মধ্যে যদি মিনিমাম ঈমান থাকে, যদি তাদের মধ্যে সত্যি মিনিমাম কৃতজ্ঞতা বোধ থাকে, আমরা যতটুকু কাজ করেছি সেগুলো তো এগিয়ে নিবেনই। তারা আমাদের চেয়ে অনেক বেশি সময় পাবেন। তারা আশা করি আরো অনেক বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন প্রবাসীদের কল্যাণের জন্য।